যে ঘটনাটি ঘটেছে আমরা সেই ঘটনাটাকে অভিযোগ আকারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং যেখানে যেখানে অভিযোগ করার কথা সেখানে আমরা অভিযোগ করেছি। তো মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, এরপরে পারিবারিকভাবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে সৈয়দপুরে ওনাকে একেবারে সম্পূর্ণ অবৈধভাবে তাকে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে তার প্রতি। দেখুন, একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন, এটারে বিমানে আসবেন, ট্রেনে আসবেন, নাকি উনি বাসে আসবেন, না কিভাবে আসবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হন, ওনার ব্যক্তিগত টাকা, উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার নিয়ে ঠাকুরে আসতেছেন। এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাকে হয়রানি করা, এটা আমি মনে করি একটা দুরভিসন্ধিমূলক আচরণ। নির্বাচনের একদিন আগে এখানে আপনাদের মনে থাকা আপনারা জানেন যে ব্যাংক বন্ধ, ব্যাংকগুলো থেকে কেউ টাকা তুলতে পারছে না। স্বাভাবিক, উনি একজন শিক্ষক, পাশাপাশি ওনার বাসায় আমি যতটুকু ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি, ওনার বাসায় একটা গার্মেন্টস আছে। এটা যদি অবৈধ হতো, উনি তো বিতরণ করতে গিয়ে কোথাও ধরা পড়েনি, ওনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে, সেখানে নানাভাবে চেক করে। ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তাই না? ওখানে তো একজন মানুষকে নর্মালি ছেড়ে দেওয়ার কথা না। নিঃসন্দেহে ওখানে চেকিং হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা এটাকে লিগালিটি দিয়ে ওনাকে ওখান থেকে ছেড়ে দিয়েছেন। ওখান থেকে সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোন ষড়যন্ত্রের গন্ধ আছে। 22 কোটি টাকা বিএনপির একজন এই ঠাকুরগাঁওর বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো। 22 কোটি টাকা তিনি মওকুফ করে নিয়েছেন। বিভিন্ন জায়গায় বিএনপি যুবদলের লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে, 10 লক্ষ বিতরণ করে ধরা পড়তেছে। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন, ওনাকে কিন্তু রংপুর হসপিটালে ভর্তি করা হয়েছে। নির্বাচনের উপর প্রভাব পড়ার কোনো বিষয় না। কেন প্রভাব পড়বে? একটা ব্যবসায়িক বিষয়। আমি তো আসলে ওই বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন ডাকিও না। আমি সাংবাদিক সম্মেলন ডেকেছি, আমি এতদিন পর ধরে কাজ করলাম, আগামীকালে নির্বাচনের আগ মুহূর্তে আমি এটা বিলবোর্ড, তারপরে হলো ব্যানার, ফেস্টুন ভেঙে ফেলতেছে, তারপর নারীদেরকে হেনস্থা করছে, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে এখানে সনাতন ধর্মের ভাই এবং বোনেরা আছেন, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মারাত্মক রকম তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন অফিসগুলো আমাদের বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে আমরা এগুলো কিন্তু কমপ্লেন আকারে জমা দিয়েছি, এগুলোর কিন্তু তড়িৎ কোনো রেজাল্ট আমরা পাইনি। আমাদের কাছে কিছু তথ্য আছে, যে তথ্যগুলোতে আমরা জানতে পেরেছি যে জামাতের তাদের শিবিরের বিভিন্ন কর্মীরা বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে রাজশাহী এবং অন্যান্য অঞ্চল থেকে তাদের শিবিরের কর্মীরা এই অঞ্চলে প্রবেশ করেছে আমাদের এই এলাকায়, এবং তারা এই অর্থ দিয়ে ভোটারদের ভোট ক্রয় করার একটা প্রবণতা তাদের মধ্যে থাকতে পারে, এবং ছোট ছোট কোরআন শরীফ নিয়ে তারা এই সমস্ত জায়গায় যাচ্ছে বলে আমাদের নেতাকর্মীরা আমাদেরকে তথ্য দিয়েছেন। প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করেছে তারা। আমরা আশঙ্কা করছি যে এই ধরনের অস্ত্র মজুতের ফলে তারা বিভিন্ন সেন্টারে সহিংসতার চেষ্টা করতে পারে। প্রার্থী তার নিজের বক্তব্যেই, যেটা ভাইরাল হয়েছে বহুবার, তার নিজের বক্তব্যেই বহুবার বলেছেন বাঁশের লাঠি বাঁধিয়ে রাখো। তিনি বাঁশের লাঠি মাথাবার জন্য, বাঁশের লাঠি বানিয়ে রাখার জন্য তার নেতাকর্মীদেরকে এবং জনগণকে এ কথা বলে। একজন প্রার্থীর মুখে বাঁশের লাঠি বানিয়ে রাখার কথাটা সাধারণ মানুষের কাছে ঠিক গ্রহণযোগ্য। রাষ্ট্রীয়ভাবে ইলেকশন কমিশন সমস্ত বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে লেনদেন বন্ধ করাটাকে, হাজার হাজার ব্যবসায়ী যখন লেনদেন করতে পারেন না, তখন তিনি 50 লক্ষ টাকা করে প্লেনে করে ঢাকা এয়ারপোর্ট থেকে সৈয়দপুর এয়ারপোর্টে আসবেন ঠাকুরগাঁওর উদ্দেশ্যে। এটা আমাদের মনে, সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগায়। শুধু প্রশ্ন নয়, আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
আশ্বাস নিয়ে তো আমরা আসলে রাজনীতিটা করি না। রাজনীতিটা হচ্ছে ইলেকশনটা করছি না, ইলেকশনটা আমরা করছি জনগণের সাপোর্টে। জনগণ যেখানে ভোট দেবে সেই ভোটকে অ্যাকসেপ্ট করার মতন মেন্টালিটি আমাদের দলের আছে, আমাদের প্রার্থীর আছে, এবং আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি এবং আমাদের দিক থেকে কোনো প্রকার সহিংসতার কোনো চেষ্টা আমরা করিনি। এবং আপনারা জানেন এর আগে তারা বহুবার গায়ে পড়ে আমাদের বিভিন্ন সময়ে তারা এইসব ঝগড়া করার চেষ্টা করেছে। আমাদের কর্মীদের প্রতি একদম স্পষ্ট নির্দেশনা আছে যে তারা চেষ্টা করলেও তোমরা সেটাকে অ্যাভয়েড করবা, সেখান থেকে তোমরা যাবে। জামাতের দৃষ্টিকোণ থেকে তাদের ঝুঁকিপূর্ণ আসনগুলো জামাত দিয়েছেন, আর আমরাও আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ঝুঁকিপূর্ণ আসনগুলো এটার যে লিস্ট দিতে হয়।